আমরা ইতিমধ্যে বলেছি যে হাইড্রোজেন বন্ধনের কারণে বিভিন্ন যৌগের মধ্যে ভৌত এবং রাসায়নিক ধর্মে বিভিন্ন ধরনের পার্থক্য দেখা যায়। তো এখন আমরা আলোচনা করতে পারি কি কি ধরনের পার্থক্য বা হাইড্রোজেন বন্ধনের কারণে একটি যৌগে কি কি ধরনের বৈশিষ্ট্য দেখা যায়। প্রথমে আমরা আলোচনা করতে পারি উচ্চতর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। আমরা জানি যে সমযোজী যৌগগুলো সাধারণত নিম্ন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। এর কারণ হচ্ছে সমযোজী যৌগের অণুগুলো পৃথক অবস্থায় থাকে, অর্থাৎ এগুলো যদি একটি সমযোজী যৌগের অণু হয় তাদের মধ্যে কেবলমাত্র দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল ছাড়া আর কোনো আকর্ষণ বল নেই। ফলে একটি সমযোজী যৌগকে যদি তরলে বা গ্যাসীয় অবস্থায় পরিণত করতে হয় তাহলে তাদের মধ্যে কোনো রকমের বন্ধন ভাঙতে হয় না, বরঞ্চ আমরা অণুগুলোকে পৃথক পৃথকভাবে পরস্পরের কাছ থেকে দূরে সরিয়ে দিতে পারলেই তারা তরলে বা গ্যাসে পরিণত হয়ে যাবে। এবং এটি আমরা খুব সহজেই করতে পারি, খুব সহজে আমরা তাপ দিলে ভ্যান ডার ওয়ালস বল অতিক্রম করতে পারি, কারণ এখানে কোনো বন্ধন ভাঙতে হচ্ছে না। কিন্তু একটি যৌগে যদি হাইড্রোজেন বন্ধন থাকে বিভিন্ন অণুর মধ্যে, যেমন আমরা যদি পানির অণুর কথা চিন্তা করি, তাহলে আমরা এভাবে, এটি হচ্ছে এখন এই প্রতিটি অণুর মধ্যে যেহেতু হাইড্রোজেন বন্ড তৈরি হয় এবং এভাবে হাইড্রোজেন বন্ধন তৈরি হওয়ার কারণে এই অণুগুলোর মধ্যে এক ধরনের বন্ধন তৈরি হয়। ফলে আমরা যখন এটিকে আগে যেরকম এরা বিচ্ছিন্নভাবে ছিল প্রতিটি অণু, এখন আর এরা পুরোপুরি বিচ্ছিন্ন নয়, বরং এদের মধ্যে একটি হাইড্রোজেন একটি বন্ধন আছে। যখন এদেরকে তরল বা গ্যাসীয় অবস্থায় তরল থেকে গ্যাসীয়তে বা কঠিন থেকে তরলে পরিণত করতে হবে, তখন এদের মধ্যে যদি আমরা দূরত্ব তৈরি করতে চাই তাহলে এই হাইড্রোজেন বন্ধনটিকেও ভাঙতে হবে। ফলে এদের অপেক্ষাকৃত বেশি তাপ প্রয়োগ করতে হবে এই বন্ধন ভাঙার জন্য এবং এদেরকে অবস্থা পরিবর্তন করার জন্য। এই কারণে যেসব যৌগের অণুতে হাইড্রোজেন বন্ধন থাকবে তারা পরস্পরের সাথে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হবে এবং ফলে তাদেরকে যদি তরল বা গ্যাসে পরিণত করতে হয় তাহলে তুলনামূলকভাবে একই ধরনের অন্যান্য অণুর চেয়ে তুলনামূলকভাবে বেশি তাপ প্রয়োগ করতে হবে। যেমন আমরা যদি হাইড্রোজেন সালফাইডের কথা চিন্তা করি, হাইড্রোজেন সালফাইড পরস্পরের সাথে, বিভিন্ন অণু পরস্পরের সাথে কোনো ধরনের হাইড্রোজেন বন্ধন তৈরি করে না। এই কারণে হাইড্রোজেন সালফাইড সাধারণ তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় থাকে। অপরদিকে পানি যেহেতু তাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি করে, সেই কারণে তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হাইড্রোজেন সালফাইডের চেয়ে অনেক বেশি হয় এবং এই কারণে সাধারণ তাপমাত্রা আমরা পানিকে তরল অবস্থায় পাই এবং হাইড্রোজেন সালফাইডকে গ্যাসীয় অবস্থায় পাই। এবং আমি যদি এই গ্রুপের অন্য যৌগগুলোর সাথে তুলনা করি তাহলে দেখতে পাবো এরকম। আমরা এখানে গ্রুপ 6 এর মৌলগুলোর হাইড্রোজেনের সাথে যে যৌগগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি। এবং আমরা যদি দেখি যে আমরা যদি পর্যায় সারণীর গ্রুপ 6 এর মৌলগুলোকে সাজাই উপর থেকে নিচে, তাহলে পাই হচ্ছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম ইত্যাদি। এবং এরা যখন হাইড্রোজেনের সাথে যুক্ত হয় তখন এই যৌগগুলো আমরা পাই H2SCH2TE। এবং আমরা যদি এই মৌলগুলোর যে হাইড্রাইডগুলো আছে সেগুলোর যদি আমরা গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দেখি, উপরের গ্রাফটি স্ফুটনাঙ্ক এবং নিচের গ্রাফটি দ্বারা গলনাঙ্ক বোঝানো হচ্ছে, তাহলে আমরা দেখতে পাই যে যতই নিচ থেকে উপর দিকে যাওয়া যায় ততই তাদের স্বাভাবিক প্রবণতা হচ্ছে তাদের গলনাঙ্ক কমে যাওয়া। কিন্তু আমরা যখন এই ট্রেন্ড অনুযায়ী এদিকে যাই তখন হঠাৎ করে দেখতে পাই যে পানির ক্ষেত্রে বা অক্সিজেনের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক বেড়ে যাচ্ছে। গলনাঙ্কের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এটা একটি সরলরেখা মেনে ধীরে ধীরে কমার কথা, সেই হিসেবে পানিতে আরও কমে যাওয়ার কথা, কিন্তু পানিতে তাদের এই স্বাভাবিক ট্রেন্ড বা স্বাভাবিক যে প্রবণতা সেটির বিপরীত বা সেটির ব্যতিক্রম হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে গলনাঙ্ক বেড়ে যাচ্ছে, একইভাবে স্ফুটনাঙ্ক বেড়ে যাচ্ছে। এবং এটি ঘটার কারণ হচ্ছে একমাত্র অক্সিজেনের সাথে হাইড্রোজেনের যে যৌগ সেখানে তাদের হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, কিন্তু
সালফার, সেলেনিয়াম এবং টেলুরিয়ামের ক্ষেত্রে তাদের যৌগগুলোতে হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না, তাই তাদেরকে নিম্ন তাপমাত্রাতে সহজে তরল বা গ্যাসে পরিণত করা যায়। এই কারণে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে কম। কিন্তু পানির ক্ষেত্রে যেহেতু হাইড্রোজেন বন্ধন তৈরি হচ্ছে, তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে অনেক বেশি থাকে। শুধু হাইড্রেটের ক্ষেত্রে নয়, আমরা যদি অন্য ক্ষেত্রে দেখি, যেমন আমরা যদি বিভিন্ন জৈব যৌগের অণুর ক্ষেত্রে দেখি, আমরা যখন হাইড্রোকার্বনের ক্ষেত্রে পরমাণু অণুগুলো লক্ষ্য করি, যেমন মিথেন কিংবা ইথেন, এসব যৌগ আমরা জানি যে সাধারণ অবস্থায় গ্যাসীয় থাকে কিংবা আরও উচ্চ চেইনের ক্ষেত্রে তরল থাকতে পারে। কিন্তু আমরা যদি একটি ক্ষুদ্র চেইন বিশিষ্ট হাইড্রোজেন বন্ধন বিশিষ্ট একটি যৌগ দেখি, যেমন ইথানল। ইথানলের ক্ষেত্রে আমরা জানি যে ইথানলের বা মিথানল আমরা যদি চিন্তা করি, তাহলে দেখতে পাই তাদের অণুর সংকেতগুলো হচ্ছে এমন। এটি হচ্ছে মিথানলের সংকেত, এরপরে হচ্ছে এটি ইথানলের সংকেত। যেখানে একক এবং দ্বিকার্বন বিশিষ্ট হাইড্রোকার্বনগুলো হচ্ছে সাধারণ তাপমাত্রায় গ্যাসীয়, সেখানে আমরা মিথানল এবং ইথানল, এটিও একক এবং দ্বিকার্বন বিশিষ্ট। এগুলোর ক্ষেত্রে আমরা স্বাভাবিক অবস্থায় এদের সাধারণ তাপমাত্রায় বা স্বাভাবিক তাপমাত্রায় এদের অবস্থা পাই তরল। এর কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ড। এখানে এই অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে তাদের পার্শিয়াল ধনাত্মক এবং পার্শিয়াল ঋণাত্মক আধান তৈরি হয়, যে হাইড্রোজেন এবং অক্সিজেনের যে আধানের মাধ্যমে তারা অন্য অণুর অক্সিজেন এবং হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করে। এটাকে আমরা এইভাবে দেখাতে পারি, OH CH3 OH CH3 মিথানল অণু দেখাচ্ছি আমরা। এবং এই মিথানলের এই হাইড্রোজেনের সাথে এই মিথানল অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। ফলে এই ক্ষেত্রেও আমরা হাইড্রোজেন বন্ধনের কারণে অপেক্ষাকৃত উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক পেয়ে থাকি। একইভাবে আমরা যে দ্বিতীয় বৈশিষ্ট্যটি আলোচনা করতে পারি, সেটি হচ্ছে পানিতে দ্রবণীয়তা। সমযোজী যৌগসমূহ সাধারণভাবে পানিতে অদ্রবণীয়, কেননা এরা সাধারণভাবে অপোলার হয়ে থাকে, যেমন কার্বন টেট্রাক্লোরাইড, তারপরে বেনজিন ইত্যাদি। কিন্তু আমরা দেখতে পাই যে এই প্রবণতার বিপরীতে হাইড্রোজেন বন্ধনযুক্ত যৌগগুলো পানিতে দ্রবীভূত হয়। যেমন আমরা যদি মিথানল চিন্তা করি বা ইথানল বা অন্য অ্যাসিড, যে কোনো অ্যাসিড চিন্তা করি, আর OH, অন্য অ্যালকোহল, এই অ্যালকোহলগুলো পানিতে খুব ভালোভাবে দ্রবীভূত হয়। যেমন ইথানল আমরা জানি যে পানিতে যে কোনো অনুপাতে দ্রবীভূত হয়, মিথানল একইভাবে যে কোনো অনুপাতে দ্রবীভূত হয়। তারপর জৈব অ্যাসিডগুলো পানিতে দ্রবীভূত হয়, RCOOH। এটাও আমরা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। এই যৌগগুলো আমরা জানি যে যেহেতু অক্সিজেন এবং হাইড্রোজেনের মাধ্যমে তৈরি এবং এরা হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, ফলে এদেরকে যখন পানিতে দ্রবীভূত করা হয় বা পানিতে এদেরকে মিশ্রিত করা হয়, তখন এরা পানির অণুর সাথে বিভিন্নভাবে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। এদিকে আরেকটি যদি দেখাই আমরা, একইভাবে এই যৌগের ক্ষেত্রেও এভাবে হাইড্রোজেন বন্ধন তৈরি হতে পারে। ফলে যেহেতু পানিতে এরা যখন মিশ্রিত হয়, তখন পানির অণুর সাথে এরা হাইড্রোজেন বন্ধন তৈরি করে, ফলে তারা খুব সহজেই পানিতে দ্রবীভূত হতে পারে। একইভাবে আমরা চিনির ক্ষেত্রেও দেখতে পাই বা বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেটের ক্ষেত্রেও এই জিনিসটি আমরা ব্যাখ্যা করতে পারি। কার্বোহাইড্রেট যেমন আমরা যদি গ্লুকোজ চিন্তা করি, C6H12O6, এটিও পানিতে আমরা এই যৌগটি আসলে আমরা যদি এদের গাঠনিক সংকেত দেখি, তাহলে এমন দেখতে পাবো। ফলে এখানে যে OH মূলক আছে, এই OH এর মধ্যে তাদের মধ্যে চার্জের ডিফারেন্স প্রবল হতে পারে এবং এর ফলে এদের হাইড্রোজেন বন্ধনের একটা প্রবণতা তৈরি হতে পারে, যার মাধ্যমে তারা পানিতে হাইড্রোজেন বন্ধন তৈরি করে এবং পানিতে দ্রবীভূত হয়। তবে এই কার্বোহাইড্রেটগুলো যদি অনেক বড় হয়ে যায়, যেমন আমরা যদি সেলুলোজের কথা চিন্তা করি, সেলুলোজ অণুতে অনেকগুলো গ্লুকোজ ইউনিট থাকে এবং একটি বিশাল চেইন হিসেবে থাকে, কিন্তু এই বিশাল চেইন পানিতে দ্রবীভূত হতে পারে না এবং আমরা শুধুমাত্র ছোটোখাটো অণুগুলোর ক্ষেত্রেই এই দ্রবণীয়তা দেখতে পাই। তাহলে আমরা দুটি ধর্ম পেলাম, এক হচ্ছে উচ্চ গলনাঙ্ক
ও স্ফুটনাঙ্ক, দ্বিতীয় হচ্ছে পানিতে দ্রবণীয়তা, এরপরে আমরা পাই ডাইমার, ট্রাইমার ইত্যাদি তৈরির প্রবণতা। অনেক সময় বিভিন্ন যৌগের অণুর মধ্যে যদি হাইড্রোজেন বন্ধন থাকে তাহলে তারা একক পরমাণু হিসেবে না থেকে ডাইমার, ট্রাইমার এভাবে গঠন করে থাকে। দ্বি অণু, ত্রি অণু এরা একত্রে একসাথে আবদ্ধ হয়ে থাকতে পারে। যেমন দুটি অণু যদি একত্রে যুক্ত থাকে তাদেরকে আমরা ডাইমার বলতে পারি। তিনটি অণু যদি একত্রে যুক্ত থাকে তাদেরকে ট্রাইমার বলতে পারি। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি হাইড্রোজেন ফ্লোরাইড। দুটি হাইড্রোজেন ফ্লোরাইড পরস্পরের সাথে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে দ্বি অণু হিসেবে বিদ্যমান থাকতে পারে। এদেরকে আমরা দ্বি অণু কিংবা ইংলিশে আমরা বলতে পারি ডাইমার। একইভাবে যদি তিনটি থাকে তাদেরকে আমরা ট্রাইমার বলতে পারি। তাছাড়া আরও কিছু বৈশিষ্ট্য আমরা এখানে পাই, যেমন অনেক সময় ক্রিস্টাল তৈরির ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধনের যথেষ্ট অবদান থাকে। আমরা জানি যে বিভিন্ন ক্রিস্টাল যখন গঠিত হয় বা কেলাস যখন গঠিত হয় তখন বেশ কিছু পানির অণু তাদের মধ্যে যুক্ত থাকে। যেমন কপার সালফেট যখন ক্রিস্টাল তৈরি করে তখন তাদের মধ্যে 5 অণু পানি যুক্ত থাকে। এই 5 অণু পানি যদি এই কপার সালফেটের সাথে যুক্ত না হয় তাহলে তাদের এই ক্রিস্টালটি তৈরি হয় না। কিন্তু এই 5 অণু পানির মধ্যে সবগুলো পানি এদের মধ্যে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে না। 4টি পানির অণু কপারের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে। এখানে পানির প্রতিটি অক্সিজেন পরমাণু একটি করে ইলেকট্রন জোড়া কপারকে দান করার মাধ্যমে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হয়, এবং অপর যে পানিটি থাকে সেই পানিটি আসলে এইখানে এই দুটি পানির অণুর সাথে একটি সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, এবং এই পানির সাথে সালফেট মূলকটি যুক্ত থাকে আরও কিছু হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। আমরা যদি এই অংশটুকু এই পাশে আরেকটু ভালোভাবে দেখাই তাহলে আমরা দেখাতে পারি এইভাবে। সালফেটের সংকেত আমরা জানি, একটি সালফারের সাথে 4টি অক্সিজেন যুক্ত থাকে। এর মধ্যে 2টি অক্সিজেন সন্নিবেশ বন্ধনের মাধ্যমে এবং 2টি অক্সিজেন একক বন্ধনের মাধ্যমে অতিরিক্ত একটি করে ইলেকট্রন থেকে যাওয়ায় সালফারের মোট আধানের পরিমাণ হচ্ছে 2-। এই সালফেট যখন এই কপারের সাথে যুক্ত হয়, যখন কেলাস তৈরি করে, তখন পানির সাথে অক্সিজেনের হাইড্রোজেন বন্ধন তৈরির মাধ্যমে তা কপার সালফেটে যুক্ত থাকে, এবং বাকি দুটি সন্নিবেশ বন্ধনে যুক্ত অক্সিজেন আমরা এভাবে দেখাতে পারি। তাহলে আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, কপার সালফেট সেই সাথে 5 অণু পানি মিলে যখন কপার সালফেটের ক্রিস্টালটি তৈরি হয়, এটি আমরা তুতে নামে পরিচিত বাজারে, এবং এটি নীল ক্রিস্টাল আকারে পাওয়া যায়। কিন্তু এরা যখন তরল অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় থাকে তখন কপার 2+ আয়ন হিসেবে থাকে এবং সালফেট 2- আয়ন হিসেবে থাকে পানির মধ্যে। যখন ক্রিস্টালটি তৈরি হয় তখন পানির সাহায্য ছাড়া এই ক্রিস্টালটি তৈরি হতে পারে না। যখন ক্রিস্টাল তৈরি হয় তখন 4 অণু পানি, এই দ্রবণ থেকে 4 অণু পানি কপারের সাথে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, এবং এই দুটি পানির অণুর সাথে আরেকটি পানির অণু হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। এই পানির অণুটির সাথে সালফেট অণুটি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে এই ক্রিস্টালটি তৈরি করে, এবং আমরা এর মাধ্যমে কপার সালফেটের ক্রিস্টাল পাই। কিন্তু যেহেতু এই সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত পানির অণুটি কিন্তু যেহেতু হাইড্রোজেন বন্ধন বেশ দুর্বল ধরনের বন্ধন, কাজে আমরা খুব সহজেই একটি পানির অণুকে আমরা এই কপার সালফেটকে তাপ দিয়ে এই পানির অণুটিকে, যেটি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত আছে, সেটিকে আমরা এখান থেকে অবমুক্ত করে ফেলতে পারি। এবং 100 ডিগ্রিতে যদি আমি কপার সালফেটকে তাপ দেই তাহলে দেখা যাবে যে তুতে তার কেলাস গঠনটিকে
নষ্ট করে এই পানিটিকে যেহেতু সে অপসারণ করে ফেলছে 100 ডিগ্রিতে, এবং ফলে তার এই মুহূর্তে তার কেলাস অবস্থা দূরীভূত হয় এবং ফলে সে নীল রং থেকে সাদা পাউডারে পরিণত হয়। প্রাণ বিকাশে হাইড্রোজেন বন্ধনের ভূমিকা। আমরা যখন হাইড্রোজেন বন্ধন নিয়ে আলোচনা শুরু করেছি তখনই কিছুটা আভাস দিয়েছিলাম যে প্রাণের বিকাশে হাইড্রোজেন বন্ধনের ভূমিকা অপরিসীম। যেমন প্রথমে আমরা বলতে পারি যে পানির কথা, আমাদের সহ অন্যান্য যত জীব, উদ্ভিদ, প্রাণী এবং অন্যান্য মাইক্রো অর্গানিজম আছে তাদের শরীরের একটা বিরাট অংশই হচ্ছে পানি, এবং এই পানি যদি সাধারণ তাপমাত্রায় বা স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় না থাকতো তাহলে আমাদের শরীর গঠিত হতো না। এবং স্বাভাবিক তাপমাত্রায় পানি তরল অবস্থায় থাকার কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ধন। আমরা এর আগে দেখেছি যে হাইড্রোজেন বন্ধন না হলে স্বাভাবিক তাপমাত্রায় বা সাধারণ তাপমাত্রায় পানি হতো গ্যাসীয়, এবং হাইড্রোজেন বন্ধনের কারণেই পানি তরল অবস্থায় পাই। তারপরে আমরা বলতে পারি, প্রথমে আমরা পেলাম পানি, দ্বিতীয়ত আমরা বলতে পারি আমাদের খাদ্য। আমরা যেই কার্বোহাইড্রেট, প্রোটিন প্রভৃতি খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি, আমাদের খাদ্যের প্রধান দুটি উৎস হচ্ছে কার্বোহাইড্রেট এবং প্রোটিন। এই কার্বোহাইড্রেটের এবং প্রোটিন এদের বিভিন্ন ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন তৈরির মাধ্যমে গঠিত হয়, এবং যদি হাইড্রোজেন বন্ধন না থাকতো এই কার্বোহাইড্রেট এবং প্রোটিন গঠিত হতো না, ফলে আমরা খাদ্য হিসেবে এদেরকে পেতাম না। এবং এর মধ্যে প্রোটিন আমাদের নিজেদের শরীরও গঠন করে, ফলে আমাদের শরীর গঠিত হতো না যদি হাইড্রোজেন বন্ধন না থাকতো। তারপরে আমরা বলতে পারি প্রোটিনকে আমরা তৃতীয়তে বলতে পারি। চতুর্থ হচ্ছে ডিএনএ এবং আরএনএ। ডিএনএ এবং আরএনএতে হাইড্রোজেন বন্ধন বিভিন্নভাবে আসে। এর আগে আমরা যেটা বলেছি যে দ্বিসূত্রক ডিএনএতে দুটি সুতার মধ্যে দুটি সুতা পরস্পর সংলগ্ন থাকে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমেই, এবং আরএনএতেও বিভিন্ন ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন দেখা যেতে পারে। ফলে আমাদের যেই বংশগতির যেই মূল উপাদান সেই ডিএনএ এবং আরএনএ, এদের মধ্যেও হাইড্রোজেন বন্ধন থাকার কারণেই তারা শরীরে কর্মক্ষম থাকে। তারপরে আমরা আসতে পারি আমাদের বস্ত্র হিসেবে আমরা যেসব পোশাক পরিধান করি সেই সব পোশাকের প্রধান উৎস হচ্ছে তুলা, সিল্ক, উল, এইসব বিভিন্ন ধরনের তন্তু। এই তন্তুগুলো পরস্পরের সাথে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে সংযুক্ত অবস্থায় থাকে এবং ফলে তাদের মধ্যে দৃঢ়তা তৈরি হয়। এই দৃঢ়তা তৈরি না হলে আমরা এদেরকে বস্ত্র হিসেবে ব্যবহার করতে পারতাম না। এরপরে হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে আমরা সেলুলোজের কথা চিন্তা করতে পারি। সেলুলোজ হচ্ছে উদ্ভিদের দেহের কাঠামোর মূল উপাদান, এবং সেলুলোজ বিভিন্নভাবে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে এবং এই দৃঢ়তা তৈরি হয়, এবং যার ফলে আমরা ধরে নিতে পারি যে হাইড্রোজেন বন্ধনের কারণে উদ্ভিদের দৃঢ়তা তৈরি হয়, এবং আমরা এই উদ্ভিদের এই দৃঢ়তাকে কাজে লাগিয়ে তাদেরকে বিভিন্নভাবে ব্যবহারও করতে পারি। এবং এভাবেই উদ্ভিদ এবং প্রাণী উভয়ের জীবনে হাইড্রোজেন বন্ধন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।